তো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই অধ্যায় থেকে তোমাদের 8 নাম্বার আসবেই। এখানে যে অঙ্কগুলো বিগত বছরে বারবার এসেছে সেই অঙ্কগুলোই তোমাদেরকে করাবো, যেহেতু সব অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তবে বারবার যেগুলো এসেছে তোমাদের সেই অঙ্কগুলো করাবো। তার মধ্যে যেমন এখানে আমি 2 এর অঙ্কটা তোমাদেরকে করাবো, এছাড়া তোমাদের এখানে এই 13 নাম্বার অঙ্কটা করাবো। এরপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে 16-17 অর্থাৎ আসলাম চাচা রেখা দিদির অঙ্কটা আছে, এর মধ্যে আমি একটা করাবো, কারণ এই দুটো অনেকটা একই টাইপের। তোমরা একটা আমি করিয়ে দেবো, একটা তোমরা নিজেরা করে নিবে। এরপরে এখানে 19 এবং 20 এই অঙ্ক দুটো কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে। এরপরে তোমাদের এই যে শর্ট কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ 21-এর, এই শর্ট কোশ্চেন গুলো আমি সবই করিয়ে দেবো, কারণ এখান থেকে তোমাদের একটা পেয়ে যাবে। এরপরে 2 নাম্বারের জন্য তোমাদের দেখো পরের পাতায় যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 22-এর অঙ্কগুলো, এখান থেকে তোমাদের কিন্তু একটা আসতে পারে, অনেক সম্ভাবনা বেশি। অর্থাৎ এখানে 2, 1, 3 আর এদিকে 5-এ 8 নাম্বার এখান থেকে আসতে পারে, এবং এগুলো তোমাদেরকে একটু আমি আলোচনা করে দিব। তো চলো আমরা প্রথমে শুরু করি 2 নম্বর অঙ্কটা। এখানে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। এখানে 2 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, যে আমাদের আসল টাকাটা কত বলেছে, 2000 টাকা। আসল টাকা আমাদের, অর্থাৎ পি মানে প্রিন্সিপাল মানে আমরা 2000 টাকা জানলাম। এরপরে আমরা টাইমটা কত জানি, টাইমটা আমাদেরকে এখানে বলে দিয়েছে না, 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে 1 মে থেকে 27 মে পর্যন্ত কত দিন হচ্ছে, আমরা এটা একটু কাউন্টিং করব। দেখো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে টাইমটা সবসময় বছরে হয়, তবে আমরা দিনটা আগে কাউন্টিং করব কত হচ্ছে দেখি। তাহলে এখানে দেখো জানুয়ারি হয় 31, ফেব্রুয়ারি হবে এটা 28, যেহেতু 2000 এটা 5 সাল, আর 2005 মানে এটা হচ্ছে লিপ ইয়ার বছর নয়। এরপরে মার্চ হবে 31, এপ্রিল হবে 30, আর মে হবে তোমার এখানে 26 দিন। 27 মে পর্যন্ত বলেছে, কিন্তু ওনার 26 দিনের সুদ আমাদের এখানে দিবে, কারণ 27 তারিখ আমাদের টাকাটা উঠে যাচ্ছে। অর্থাৎ এখানে 146 দিন হচ্ছে, আর এই দিনটাকে আমরা বছর করতে গেলে আমরা জানি 365 দিয়ে ভাগ করতে হয়। এরপরে সুদের হারটা কত বলেছে, আমাদের এখানে সুদের হার দেখতে পাচ্ছি আমাদের 6% বলেছে। এবার আমরা কি বের করব, সুদটা বের করব। তাহলে আমরা সুদের সূত্র কি জানি, সুদের সূত্র জানি আমরা পি টি আর বাই 100। তাহলে এখানে পি মানে আমাদের আসল টাকা 2000 টাকা, টি মানে আমাদের টাইমটা 146/365, আর সুদের হার হচ্ছে 6, আমরা বাই কত করব 100। এবার আমরা যদি কাটাকাটি করে দেখতে পাচ্ছি 73 দিয়ে কাটবে, 73 দুগুণে 146, আর 5 73 হয়ে যাবে 365। 5 কে সরি, এবার আমরা দুটো শূন্য কাটতে পারি, আর 5 দিয়ে আমরা 20 কে কাটলে কত হবে, 4 5 20। তাহলে এখানে কি পেলাম আমরা, 4 দুগুণে 8, আর এদিকে 6 8 48 টাকা। অর্থাৎ আমাদের এখানে 2000 টাকা সুদ বেরিয়ে গেল কত, 48 টাকা। এরপরে দেখো আমি এই তোমাদের দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমি এই 13 নম্বর অঙ্কটা করাবো। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, এখানে 13 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে, এখানে 13 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে কোন মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, তাহলে 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করছি, দেখো এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এইভাবে অঙ্কটা লিখে নিব যে 7 বছরের সুদ প্লাস আসল সমান সমান আমরা পেয়েছি কত, 7100 টাকা। এরপরে 4 বছরের সুদ প্লাস আসল আছে আমাদের 6200 টাকা। এবার এগুলো আমরা কি করব, মাইনাস করব। আমরা এখানে মাইনাস করব, এখানেও মাইনাস করব। এখানে আমরা দেখো সুদ সরি আসল আসল কি হয়েছে, কেটে যাচ্ছে। এখান থেকে 7 থেকে 4 বাদ দিলে 3 থাকছে, অর্থাৎ 3 বছরের আমরা এখানে কি পাচ্ছি, সুদটা থাকছে আমাদের। আর এখানে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি না, আমরা এখানে পাচ্ছি 900 টাকা। অর্থাৎ 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। অতএব 1 বছরের সুদটা আমরা এখানে কত পাবো,
এক বছরের সুদ পেলাম আমরা 300 টাকা। এবার আমরা এই 7 বছর বের করতে পারি বা 4 বছর যে কোনো একটা বের করলেই হবে। তাহলে এখানে আমরা যদি 4 বছরেরই বের করি, যে 4 বছরের সুদ, তাহলে কত হবে 300 ইন্টু 4, অর্থাৎ আমাদের 1200 টাকা হয়ে গেল আমাদের সুদ। তাহলে 4 বছরের এইখানে 1200 টাকা সুদ ঢুকে আছে, অর্থাৎ আমাদের আসল টাকাটা কত পাবো তাহলে আমরা বলতো। অতএব আমাদের আসল হচ্ছে এই 6200 টাকার মধ্যে 1200 টাকা আমাদের কি আছে, সুদ ঢুকে আছে, অর্থাৎ আমাদের পি হয়ে গেল কত না 5000 টাকা। এবার আমরা কি করব বলো, এবার আমরা এখানে কি করব, আমরা সুদটা আর সুদের হারটা আমরা বের করবো। সরি, মূলধন তো বেরিয়ে গেল আমাদের, আসল টাকার একটা উত্তর হয়ে গেল। এবার আমরা বের করব সুদের হার। তাহলে আমাদের এখানে আসল টাকাটা কত হলো না 5000 টাকা। টাইমটা কত বলো, আমরা 4 বছরের বের করলাম আমরা। আর সুদের হারটা আমরা কি করব, এক্স ধরি। কি করব আমরা, এক্স ধরি। তাহলে এখানে বলো আমরা কিন্তু শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে। শর্তানুসারে এটা কি না, আমাদের এই আসল টাকা অর্থাৎ পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তার মানে কি আমাদের এই 1200 টাকা নয়, কারণ আমাদের 1200 টাকা সুদ। এবার আমরা কি করব, আমরা এই এক্স কে রেখে দেবো, আর এই 1200 এই পারে আমরা এই পুরো ভগ্নাংশগুলো পাঠিয়ে দিলে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে 100 আর নিচে চলে আসবে এই 5000 ইন্টু 4। এবার আমরা কাটাকাটি করবো, এই তিনটে শূন্য, সরি এখানে দুটো হবে শূন্য, আমি একটা বেশি, এই তিনটে শূন্যর মধ্যে এখানে একটা কাটবো আর এখানে বাকি দুটো কেটে দেবো। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে কত, 4 একে 4, 3 4 12। আবার তোমাদের একটু বুঝিয়ে দিই, এখানে আমাদের তিনটে শূন্যর মধ্যে আমি এখানে একটা শূন্য এখানে কাটলাম, আর এই দুটো শূন্য এই 1200-র সাথে কাটলাম, এবং 3 4 12। তাহলে এখানে গুণ করলে কত পাচ্ছি আমরা বলো না, এখানে আরো আমাদের আছে, সরি 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6%। তাহলে আমাদের বার্ষিক সরল সুদের হারটা কত ছিল, 6%। এছাড়া তোমরা তোমাদের বইয়ে এই অঙ্কগুলোরই একটা প্রয়োগ আছে, এই প্রয়োগটা তোমরা এখানে করে নিতে পারো। এইখানে দেখতে পাচ্ছ তোমাদের যে 25-এর প্রয়োগটা আছে, এটা অনেক সময় দেয়, তবে বইয়ের মতো করে করতে পারো, বা আমি যে নিয়মে করালাম এইভাবে তোমরা ওখানে করে নিতে পারো। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরে দেখো আমরা করব, এরপরে আমরা করব দেখো এই তোমাদের 17 নম্বর অঙ্কটা। আমি বলেছিলাম যে 16 17 একই টাইপের, আমি একটা করে দেবো, তোমরা একটা করে নেবে। এখানে কি বলা হয়েছে দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা আলাদা আলাদা ভাবে জমা রেখেছিলেন, ব্যাংকে জমা রেখেছিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের পার্সেন্ট হচ্ছে 6% এবং অন্য ব্যাংকটিতে বার্ষিক সরল সুদের পার্সেন্ট হচ্ছে 7%। 2 বছরে তিনি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন। অর্থাৎ আমাদের এই অঙ্কটা দুইভাবে করতে হবে, সরি দুইবার করতে হবে। এখানে আমাদের দেখো কি বলেছে, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে রেখা দিদির টোটাল অর্থটা কত, 10,000 টাকা। তাহলে আমি এখানে লিখব, ধরি তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন, অতএব দ্বিতীয় ব্যাংকে তাহলে কত রেখেছিল, দ্বিতীয় ব্যাংকে রেখেছিল কত হবে তাহলে না 10,000 টাকা থেকে আমাদের প্রথম ব্যাংকে যে টাকাটা রেখেছিল সেটা কি হবে, বাদ হবে। এবার আমরা কি করব, আমরা লিখব প্রথম ব্যাংকের ক্ষেত্রে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি তাহলে পি মানে কত, এক্স টাকা রেখেছিল, টি মানে টাইম কত বছরের জন্য, এখানে যেহেতু আমাদের 1 বছর, সরি এখানে আমাদের 2 বছরের কথা বলা হয়েছে, তাহলে 2 হবে। এবং সুদের হারটা কত বলা হয়েছে প্রথম ব্যাংকের ক্ষেত্রে, 6%। দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদের হারটা কত বলেছে, 6%, এবং টাইমটা কত বলেছে আমাদের, টোটাল 2 বছর। এবার আমরা কি বের করব, সুদ বের করব। তাহলে সুদের সূত্র আমরা জানি পিটি আর বাই 100, অর্থাৎ পি মানে এক্স, টি আর মানে হচ্ছে 6/100। আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি, 2 একে 2, 50 দুগুণে 100, 2 একে 2, 3 দুগুণে 6, আর এদিকে আমাদের 25 দুগুণে 50, অর্থাৎ 3x/25 টাকা। এটা হয়ে গেল আমাদের প্রথম ব্যাংকের সুদ। এবার লিখবো আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয়
ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এখানে পি মানে আমাদের কি হচ্ছে 10,000 মাইনাস এক্স, টি মানে 2 বছর, এবং সুদের হার মানে হচ্ছে দ্বিতীয় ব্যাংকে কিন্তু আমাদের 7% সুদ দিচ্ছে। এবার আমরা কি লিখবো? অতএব সুদ। তাহলে সুদটা কি পাচ্ছি আমরা? দেখো সুদটা আমরা পাচ্ছি, তাহলে পি মানে হচ্ছে 10,000 মাইনাস এক্স, পি টি আর বাই হচ্ছে 100। এখানে কাটাকাটি করলে কত পাচ্ছি বলো? 2 একে 2, 50 দুগুণে 100। তাহলে আমরা উপরে এখানে কিন্তু আমরা একটা গুণ করে দেবো, অর্থাৎ তো এখানে হয়ে গেল 70,000 মাইনাস 7x বাই কত? 50। ব্যাস, এই যে সুদটা পেলাম আমরা আর এই যে সুদটা পেলাম, এই সুদ দুটো মিলিয়ে কত হয়েছে? 1280। এবার আমরা কি করব? শর্তানুসারে করব। শর্তানুসারে। তাহলে আমাদের প্রথমের সুদটা কত ছিল? 3x বাই 25। আর পরের সুদটা কত ছিল আমাদের? 70,000 মাইনাস এক্স, সরি 7x বাই হচ্ছে 50। আর এই সুদ মিলিয়ে হচ্ছে আমাদের কত? 1280। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। তাহলে আমাদের এখানে লসাগু করলে কত পাচ্ছি আমরা? লসাগু করলে আমরা 50 পাবো। তাহলে 25 দুগুণে কত হয়েছে? 50, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6x প্লাস, তাহলে এখানে 50 একে 50, অর্থাৎ 70,000 মাইনাস 7x, আর এদিকে আমাদের হয়ে যাচ্ছে 1280। এবার আমরা কি করব? এবার আবার উপরে ক্যালকুলেশন করে নিতে পারি বা আমরা বজ্রগ্রহণ করতে পারি। তাহলে ক্যালকুলেশন করি কি, যে 7x থেকে 6x বাদ দিলে মাইনাস এক্স থাকছে, আর আমাদের এদিকে প্লাস 70,000 থাকছে। আমরা এই কোনাকুনি গুণ করলে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, আর এটাকে আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 50 দিয়ে গুণ করা মানে হচ্ছে, অর্থাৎ আমি এখানে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করা মানে যে কোনো সংখ্যাকে আমরা অর্ধেক করে দিতে পারি। কি করতে পারি? অর্ধেক করে দিতে পারি। অর্থাৎ এখানে আমাদের কত আছে বলো? এখানে আছে আমাদের 128। তাহলে 128 এর আচ্ছা 5 দিয়ে আমরা গুণ করে ফেলি। 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 5 দুগুণে 10, আর 4 14, হাতে থাকলো 1, 5 একে 5 আর একে 6। অর্থাৎ আমি এখানে বলতে চাইছিলাম 128 এর অর্ধেক 64, আর বাকি আমাদের যে শূন্যগুলো আছে এই শূন্যগুলো আমাদের কি করতে হবে? এখানে দুটো লিখে দিতে হবে, অর্থাৎ 64,000, সরি। এবার আমরা কি করব? এই 70,000কে আমরা ওই পারে পাঠিয়ে দিলে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাবে। এবার আমরা 70,000 থেকে 64,000 বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 6,000। এবার আমরা এই মাইনাস মাইনাস কেটে দেবো, অর্থাৎ x সমান কত পেলাম? 6,000। অর্থাৎ প্রথম ব্যাংকে রেখেছিল কত? অতএব প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিল, এবং দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিল? এই আমাদের 10,000 থেকে আমাদের এক্স এর মান অর্থাৎ 6,000 টাকা বাদ দিলে কত হচ্ছে? 4,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এইভাবে কিন্তু এই 17 নম্বর অঙ্কটা, সরি 16 নম্বর অঙ্কটা তোমরা এই সেম একই প্রসেসে করে নিতে পারো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কি বলা হয়েছে দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? তো দেখে এখানে প্রথমে আমরা তাহলে কি লিখবো? এখানে আমরা প্রথমে লিখবো, ধরি তিনি x বছরে ধার শোধ করবেন। অর্থাৎ তাহলে x বছরে তাকে সুদ দিতে হবে। তাহলে এখানে আমরা ধার নিয়েছিল কত টাকা? এখানে দেখতে পাচ্ছি সে ধার নিয়েছিল 2,40,000 টাকা। কত বছরের জন্য? তাহলে x বছর হবে। আর সুদের হার কত নিবে বলেছে? না 12%। তাহলে আমরা এই 12% হারে x বছরে কত টাকা সুদ লাগছে সেটা আমরা বের করব। তাহলে p মানে কত? 2,40,000 টাকা, t মানে x, আর সুদের হার মানে হচ্ছে 12 বাই কত হবে? 100 হবে। তাহলে দুটো শূন্য আমরা কি করবো? এখানে কেটে নেব।
এরপরে আমরা যদি 12 দিয়ে যদি আমরা এই 24কে গুণ করি তাহলে কত হবে 288, আর আমরা এই দুটো শূন্য কি হবে বসিয়ে দেবো, অর্থাৎ 28,800 টাকা এক্স। এই টাকাটা আমাদেরকে কি করতে হবে, সুদ দিতে হবে। এরপরে কি বলা হয়েছে যে বাড়ি ভাড়া থেকে তিনি শোধ করবেন। তাহলে তিনি বাড়ি ভাড়া পাচ্ছে কত বছরে সেটাকে আমাদেরকে বের করতে হবে। অতএব আমরা লিখবো রহমত চাচা তাহলে বাড়ি করে করে তো আর ধার পাচ্ছে, সে বাড়ি ভাড়া পাচ্ছে না, বাড়ি করতে তো সময় লাগছে, অর্থাৎ 1 বছর পর থেকে বাড়ি ভাড়া শুরু করছে। অর্থাৎ রহমত চাচা এক্স মাইনাস 1 বছর আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। যে বছরটা বাড়ি করছে, সে বাড়ি করার জন্য তো 1 বছর বাদ হবে, কারণ বাড়ি তো আর হয়নি। 1 বছরটা বাদে সে কি হবে, ভাড়া পাবে। অর্থাৎ রহমত চাচা এক্স মাইনাস 1 বছরের মোট ভাড়া পাই। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি 5,200 টাকা করে তিনি মাসে ভাড়া পেয়েছেন, অর্থাৎ 12 মাস মানে 1 বছরে এই ভাড়াটা, আর টোটাল তিনি ভাড়া পেয়েছেন এক্স মাইনাস 1 বছরের। এটাকে আমাদের কি করতে হবে, গুণ করে দেখতে হবে কত হচ্ছে। তাহলে আমরা গুণ করলে কি পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই 52কে আমরা যদি এই 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে গুণ করলে হচ্ছে 62,400 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এটার সাথে গুণ করলে কত হবে, 62,400 এক্স মাইনাস 62,400। তাহলে এই যে ভাড়াটা পাচ্ছে, এই ভাড়াটা যা আমাদের এই সুদটা হচ্ছে এবং আসলটা মিলিয়ে হবে তাই। এবার আমরা লিখবো শর্তানুসারে। শর্তানুসারে কি হচ্ছে, তাহলে এখানে আমাদের যে 28,800 টাকা আমাদের যে সুদটা পেয়েছিল তার সঙ্গে 2,40,000 টাকা প্লাস এটা দিয়ে হচ্ছে কি এই আমাদের 62,400 এক্স মাইনাস হচ্ছে 62,400। আমরা এক্স গুলো একদিকে করে নিব। তাহলে এক্স গুলো যদি একদিকে করে নিই তাহলে কি হচ্ছে, এই 28,800 মাইনাস হচ্ছে 62,400 এক্স। এরপরে আমাদের এদিকে 62,400 টাকা ছিল, আর এদিকে 2,40,000 কি হবে আমাদের এদিকে চলে আসবে। এরপরে আমরা যদি এই, তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের 28,800 প্লাস 2,40,000 সমান 62,400 এক্স মাইনাস 62,400। এখানে আমরা কি করলাম, এই 28,800 এক্স মাইনাস করলাম, এখানে যেহেতু এখানে 62,400 এই পারে চলে আসছে। এরপরে আমাদের এখানে মাইনাস 62,400 পড়ে থাকছে, আর আমাদের 2,40,000 এই পারে চলে গেলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি কত, 33,600। এবং আমরা যদি এখানে আমরা যোগ করি মাইনাস 62,400 আর 2,40,000 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 3,02,400। আর এদিকে আমাদের মাইনাস হবে, আর এখানে আমাদের মাইনাস হবে, যেহেতু এখানে বড়টা চিহ্ন মাইনাস, এই মাইনাস মাইনাস কি হবে, কেটে যাবে। অর্থাৎ এক্স সমান আমরা কি হচ্ছে 3,02,400, আর এই পরে আমাদের চলে আসবে 33,600। এরপরে এই দুটো শূন্য আমরা কেটে দেবো। এই 336 দিয়ে যদি আমরা এটিকে কাটি তাহলে কত হবে, 9। অর্থাৎ এখানে আমাদের পেলাম 9 বছর। অর্থাৎ এখানে আমাদের যে রহমত চাচা শোধ করবে ব্যাংকের টাকা সেটা হচ্ছে 9 বছরে। তাহলে এরপরে আমরা 20 নাম্বার অঙ্কটা করবো। দেখো এখানে কি বলা হয়েছে, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন বয়স 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 12,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%। মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছেন এটা আমাদের কাছে জানতে চেয়েছে। অর্থাৎ প্রত্যেক মেয়ের জন্য সে কি করেছে, 1,20,000 টাকা করে পাবে তখন যখন তাদের বয়স হবে 18 বছর। অর্থাৎ প্রথম মেয়ের বয়স দেখো 13 বছর এবং দ্বিতীয় মেয়ের বয়স হচ্ছে 8 বছর। এখানে 18 বছর হতে গেলে প্রথম মেয়েটার বয়স টোটাল আরো 5 বছর দরকার, অর্থাৎ তার টাকাটা ব্যাংকে 5 বছর খাটবে। এবং দ্বিতীয় মেয়েটার বয়স হচ্ছে এখন 8 বছর, অর্থাৎ দ্বিতীয় মেয়েটার বয়স 10 বছর আরো খাটবে, ব্যাংকে টাকা থাকবে, তারপরে তার 18 বছর হবে এবং সে কি হবে, 1,20,000 টাকা সে ব্যাক পাবে।
অর্থাৎ এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি প্রথম মেয়ের ক্ষেত্রে 5 বছর সুদ খাটবে এবং দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কত বলছে 10 বছর। চলো আমরা এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা কি লিখব, ধরি রথিন বাবু প্রথম মেয়ের জন্য x টাকা রেখেছিলেন। তাহলে রথিনবাবু কত টাকা রেখেছিলেন, x টাকা প্রথম মেয়ের ক্ষেত্রে। তাহলে এখানে p মানে হচ্ছে x, t মানে কত বলো না 18 থেকে আমাদের প্রথম মেয়ের বয়সটা কত 13, অর্থাৎ 5 বছর। এরপরে সুদের হারটা কত দিচ্ছে, সুদের হারটা দিচ্ছে 10%। তাহলে এখানে আমরা কি বের করব, আমরা এবার সুদটা বের করব। তাহলে সুদটা কত হবে বলো, সুদটা হবে এখানে আমাদের পি টি আর বাই এই 100। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি বলো না 10 10 100, 5 কে 5, 5 দুগুণে 10, অর্থাৎ x/2 টাকা। এটা হয়ে গেল আমাদের সুদ। এবার আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসল টাকাটা রেখেছিল রথিন বাবু x টাকা, আর সুদ পেল x/2 টাকা, আর এই দুটো মিলিয়ে হচ্ছে কত পাচ্ছে সে না 1,20,000 টাকা। তাহলে 2x থেকে 2x আর x যোগ করলে কত হচ্ছে 3x/2 সমান সমান হচ্ছে 1,20,000 টাকা। এবার আমরা এই x কে রেখে দেবো, আর x বাদে ভগ্নাংশটা কি পড়ে থাকলো 3/2, আর এই 3/2 ভগ্নাংশকে এই পারে চলে এলে উল্টে যাবে, অর্থাৎ ওপরে চলে যাবে 2 আর নিচে চলে আসবে 3। কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা 3 4 12, অর্থাৎ 40,000 টাকা। তাহলে 4 দুগুণে 8 মানে হচ্ছে 80,000 টাকা। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেলাম যে রথিন বাবু 80,000 টাকা রেখেছিলেন। এরপরে আমরা আবার করব, কি করব আবার। তাহলে আবার লিখবো আমরা কি, আবার ধরি রথিন বাবু দ্বিতীয় মেয়ের জন্য x টাকা রেখেছিলেন। তাহলে এখানে p মানে কি হবে x টাকা, t মানে কত হবে, কারণ এই মেয়ের বয়স হচ্ছে এখন 8 বছর, অর্থাৎ 18 বছর হতে গেলে তাকে 10 বছর এখনো ব্যাংকে টাকা রাখতে হবে, অর্থাৎ 10 বছরের সুদ খাটবে, আর সুদের হারটা হচ্ছে 10%। অতএব সুদটা কি পাচ্ছি আমরা p ইন্টু t ইন্টু r/100, 10 10 100 আর এই 10 10 কেটে গেল, অর্থাৎ আমাদের x টাকা থাকছে। এবার কি করব আমরা শর্তানুসারে, তাহলে আমাদের x টাকা ছিল সুদ আর x টাকা ছিল আসল, আর এই দুটো মিলিয়ে হচ্ছে কত না 1,20,000 টাকা পাচ্ছি। অতএব 2x সমান সমান হচ্ছে 1,20,000। আমরা এই দুই দিয়ে কেটে দিতে পারি, কত হবে বলো না 60,000। অতএব x সমান 60,000 টাকা। তাহলে রথিন বাবু কি রেখেছিল, প্রথম মেয়ের ক্ষেত্রে প্রথম মেয়ের জন্য 80,000 ও দ্বিতীয় মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরে আমরা, তো যেহেতু আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই তোমাদের এই 21 এবং 22-এর যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের আমি নেক্সট পার্টে তোমাদের খুব শীঘ্রই নিয়ে আসছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের একটু হলে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে।